यू नो व्हाट, हमें हर साल कम से कम एक हफ्ते के लिए गोवा आना चाहिए। डेफिनेटली। দিল চাহতা হ্যায় সিনেমায় আমির খানের বলা এই ডায়লগটা যে কতটা সত্যি সেটা গোয়া না গেলে সত্যি বোঝা যায় না। তবে গোয়া মানে শুধু বার আর নাইট ক্লাব নয়, গোয়া মানে নয় শুধু ক্যাসিনো বা ডিনার ক্রুজ, গোয়া মানে অপূর্ব সব সমুদ্র সৈকত, গোয়া মানে আরব সাগরের কোঙ্কণ উপকূলে সূর্যাস্ত দেখা, গোয়া মানে পশ্চিমঘাট পর্বতমালা আর পাহাড়ের বুক চিরে তৈরি রাস্তায় স্কুটি চালানো, গোয়া মানেই ইনফ্লুয়েন্সারদের ফেভারিট ফন্টেনেস লেন, গোয়া মানে ইতিহাসকে সাক্ষী রেখে বর্তমানে বাঁচা। অনেকের মতেই গোয়া আসতে গেলে অবশ্যই বন্ধুদের সাথে আসতে হয়, তবে আমার মতে গোয়া শুধু কাছের মানুষের সাথেই আসা যায়। অক্টোবরের পুজোর ছুটিতে আমরা বেরিয়ে এলাম গোয়া থেকে। কিভাবে গেলাম, কোথায় থাকলাম, সে সমস্ত কিছু শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওতে। গোয়া বেড়ানোর সমস্ত খরচ খরচা এবং বিভিন্ন হোটেলের ফোন নাম্বার থাকবে এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাই। ফ্লাইটে গেলে গোয়া যাওয়ার দুটো অপশন আছে, এক ডাবল-এম এয়ারপোর্ট অথবা মনোহর পারিকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তবে পশ্চিমবঙ্গ থেকে গোয়া যাওয়ার সরাসরি ট্রেন একটি 18047 অমরাবতী এক্সপ্রেস। শালিমার থেকে ছাড়ার পর এই ট্রেন যায় ভাস্কো দা গামা অবধি, আর এই ট্রেনটি রাত 1টায় খড়গপুরে। তাই সন্ধে 7:30টার লোকাল ট্রেন ধরে বাঁকুড়া থেকে আমরা পৌঁছালাম খড়গপুর জাংশন। রাত 10টা নাগাদ খড়গপুর পৌঁছে স্টেশনেই ফুড ট্রাকে আমরা রাত্রের খাবার খেয়ে নিলাম। এটাতে দিয়েছিল বিরিয়ানি, বিরিয়ানি শেষ, আপাতত চলছে ভেজ থালি। এখানে খাবার কেমন? ভেজ থালিটা ভালোই, 200 টাকা দাম নিল। 200 টাকা? ওটা 130 টাকা যাবে না, ওটা নর্মাল, আমাদের স্পেশাল ভেজ থালি 200 টাকা। স্পেশাল এই যে মিষ্টি আর পনির, ও মিষ্টি পনির এক্সট্রা, আর দুটো পাপড় ছিল, এটাই হচ্ছে তার স্পেশাল। এখন মোটামুটি 11:15 মতো বাজে। আমরা খড়গপুরের এসি যে বেড লাউঞ্জ আছে সেইখানে এসে বসলাম। কটা ট্রেন? একটার সময় ট্রেন, তাই 2 ঘন্টা এখন একটু রিল্যাক্স করে হাত পা ছড়িয়ে বসে তারপরে বেরোবো। যথাসময়ে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেল আর আমরাও চড়ে বসলাম আমাদের প্রতীক্ষিত অমরাবতী এক্সপ্রেসে। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই জানলা দিয়ে তাকাতেই চোখে পড়ল ছোট ছোট পাহাড়, সবুজ বনানী আর তার সাথে প্রচুর তাল এবং নারকেল গাছ। জানান দিল আমরা চলেছি ওড়িশার ওপর দিয়ে। দুপুর 1টা নাগাদ পৌঁছালাম দক্ষিণ ভারতের পথে গুরুত্বপূর্ণ রেল স্টেশন বিশাখাপত্তনম। সমস্ত রকম দোকানপত্র আছে, এটা কুকিজের দোকান। একটু আগে দেখলাম কলা পাকা বিক্রি হচ্ছে 100 টাকা ডজন। এখানে 5 টাকায় জল ভরে দিচ্ছে 1 লিটার। প্রচুর ভিড় ছিল একটু আগে। এদিকে একটা ট্রেন এসে দাঁড়িয়েছে। আপাতত ভাইজাগ স্টেশনে আমরা। এই ইডলি বড়া, দুটো ইডলি, 2 বড়া দিচ্ছে 50 টাকায়। এই গাড়িতে প্যান্ট্রি কার নেই, অনবোর্ড ক্যাটারিংয়েও খাবার পাওয়া যায়। তবে আমরা আইআরসিটিসির রেল1 অ্যাপ থেকে দুপুরের খাবারটা অর্ডার করেছিলাম। ট্রেনে যাওয়া আসা করলে সাধারণত ভেজ খাওয়ারই চেষ্টা করি, এবারেও তাই নিয়েছিলাম।
দুটো থালির দাম পড়েছিল 380 টাকা মতন। এই ট্রেনের স্পিড বেশ ভালো, মাঝে মধ্যেই 130-এরও ওপরে উঠে যাচ্ছিল। দীর্ঘ ট্রেন জার্নি একটু বোরিং, কিন্তু সময় তো থেমে থাকে না, তাই ট্রেনের প্রথম দিনটা কখন যেন কেটেই গেল। পরের দিন সকাল 9টা নাগাদ আমরা পৌঁছালাম কর্ণাটকের হুব্বালি জাংশনে। এস হুব্বালি জাংশন। কর্ণাটকের এই স্টেশনটি এখন ভারতবর্ষের দীর্ঘতম প্ল্যাটফর্ম। এর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্রায় 1500 মিটার। ট্রেনে একটু বেশিই খিদে পায়, আর তাছাড়া আজ আমরা যখন আমাদের গন্তব্য মডগাঁও স্টেশনে নামব তখন লাঞ্চ টাইম পেরিয়ে যাবে, তাই ব্রেকফাস্ট না করে বলা চলে আমরা একেবারে ব্রাঞ্চ করলাম। আমাদের এখন ব্রেকফাস্ট চলছে মুড়ি দিয়ে। মোটামুটি বাঁকুড়ার লোক তো এত বড় একটা মুড়ির কৌটো নিয়ে এসেছি, চানাচুর মেশানো আছে, শশা নিলাম। আর আমাদের ট্রেনে ব্রেকফাস্ট চলছে মুড়ি আর চানাচুর দিয়ে। সকাল 11:30 নাগাদ পৌঁছালাম কর্ণাটকের শেষ স্টেশন ক্যাসেল রকে। নাম হচ্ছে ক্যাসেল রক, এটা কর্ণাটকের লাস্ট স্টেশন। এরপরেই আমরা গোয়াতে ঢুকে যাব। তো একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখন কিন্তু বেশ ভালো মনোরম আবহাওয়া, রোদও উঠেছে। তো ক্যাসেল রক থেকে পরবর্তী স্টেশন কুলেম পর্যন্ত ভারতীয় রেলওয়ের এই রেলপথটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ ক্যাসেল রক থেকে কুলেমের এলিভেশন ডিফারেন্স প্রায় 511 মিটার। এই পথে ট্রেন 37 মিটার এগোলে এলিভেশনের ডিফারেন্স হয় 1 মিটার। এই রেলপথে রয়েছে অসংখ্য টানেল এবং ব্রিজ। সেই রকমই 128 নম্বর ব্রিজটি পেরোলেই আসে এই পথের সবথেকে আকর্ষণীয় জিনিস, দুধসাগর ফলস। যদিও অমরাবতী এক্সপ্রেস গোয়ার ভাস্কো দা গামা অবধি যায়, তবুও মডগাঁও জাংশনের নামলেই ঘোরাটা অনেক বেশি সুবিধাজনক হয়। মডগাঁওয়ে এই ট্রেনের নির্ধারিত সময় দুপুর 2:20। তার থেকে প্রায় আধ ঘন্টা লেটে 2:54 নাগাদ আমরা মডগাঁও স্টেশনে নামলাম। কত না না আমাদের খড়গপুরে চাপার কতক্ষণ পরে নামছো? 40 ঘন্টা হয়ে গেল। এই যে মডগাঁও স্টেশনে নামলাম। এখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে প্রচুর, তবে আমরা যে রেন্টে স্কুটি নেব সেখানের জন্য কথা বলে রেখেছে, তো উনি চলে আসবেন। হ্যাঁ, চলে এসেছেন। ইনফ্যাক্ট এখানে একটা এটিএম আছে, উনি ওখানটাতে দাঁড়িয়ে আছেন। তো আমরা ওনার সাথে যাব যেখানে আর কি স্কুটিতে যেখান থেকে রেন্ট নেওয়া হয় সেই জায়গাটা, অফিসটায় যেতে হবে। আর তারপরে স্কুটিটা কেমনভাবে নিচ্ছি, কী করছি, সেগুলো আস্তে আস্তে আমি আপনাদের সাথে শেয়ার অবশ্যই করব। তো আরেকবার দেখিয়ে নিই, এই হচ্ছে স্টেশন। ওনারা আনতে গেছিলেন মডগাঁও স্টেশন থেকে, তারপরে আমরা এইখানে এলাম। আমাদের যে অফিস রেন্ট বাইক অ্যান্ড কার, এখানে এলাম। এখান থেকে আমাদের যেসব ফর্মালিটিস আছে সেগুলো সব করে নিয়ে তারপর আমরা বেরোবো। এই যে এখানে বিভিন্ন স্কুটিগুলো রাখা আছে, ইয়েলো যেগুলো হলুদ নাম্বার প্লেট, সেগুলোই ভাড়া দেওয়ার জন্য। স্কুটি আছে, বাইকও আছে, অনেকগুলোই রাখা আছে। তো আমরা এখন ফর্মালিটিগুলো পুরো করব, তারপর এখান থেকে রওনা দেব। কালোর ওপরে
হলুদে লেখা নাম্বার প্লেট মানে সেলফ ড্রিভেন রেন্টেড স্কুটি, আর সাদা হলে পার্সোনাল। এই দুটো বিষয় মাথায় রাখলে রাস্তায় ঘাটে আইনি জটিলতায় পড়তে হয় না। স্কুটি ভাড়া করার সময় সেখানে আপনার যে কোনো একটি আইডেন্টিটি প্রুফ জমা রাখে। তবে গোয়াতে কোথাও আধার কার্ডকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় না। আমরা যে স্কুটিগুলো নিয়েছিলাম সেগুলো পার ডে 500 টাকা করে ভাড়া পড়েছিল, আর কশন মানি জমা রাখতে হয়েছিল 2000 টাকা। আমরা এখান থেকে 2টো স্কুটি ভাড়া নিয়েছিলাম। তবে ভাড়া নেওয়ার আগে স্কুটির কন্ডিশন খুব ভালো করে দেখে নেবেন এবং ভিডিও করে নেবেন, না হলে গাড়ি জমা করার সময় অসুবিধায় পড়তে হতে পারে। আর হ্যাঁ, এখানে কিন্তু হেলমেট ম্যান্ডেটরি। যেখান থেকে আপনি গাড়ি নেবেন ওখান থেকেই হেলমেট দেওয়া হবে। কাছের পেট্রোল পাম্প থেকে 2টো গাড়ির ট্যাঙ্ক ফুল করে নিয়ে রওনা দিলাম নর্থ গোয়ার উদ্দেশ্যে। তখনও অবধি ঠিক করে উঠতে পারিনি কোথায় থাকব। গোয়ার সমুদ্র সৈকতগুলোকে 3টে ভাগে ভাগ করা যায়: নর্থ গোয়া, সাউথ গোয়া এবং মিডল গোয়া। মডগাঁও জাংশন মোটামুটি গোয়ার মাঝামাঝি জায়গায় পড়ে। আমরা আমাদের বেড়ানোটা শুরু করব নর্থ গোয়া থেকে, তাই আমরা রওনা দিয়েছি নর্থ গোয়ার দিকে। নর্থ গোয়াতে বাগা, ক্যালাঙ্গুটে এবং আঞ্জুনা বিচ সব থেকে পপুলার বিচগুলোর মধ্যে পড়ে। সেই হিসেবে এখানে ভিড়ও বেশি, তাই আমরা ঠিক করলাম অপেক্ষাকৃত লেস ক্রাউডেড বিচ ক্যান্ডোলিমে থাকব। অপূর্ব সুন্দর গোয়া। আমরা এখন মডগাঁও থেকে গাড়ি নিয়ে, স্কুটি নিয়ে এখন যাচ্ছি আমরা নর্থ গোয়া ক্যান্ডোলিম বিচে। আমরা আজকে থাকবো বলে ঠিক করেছি। তো এখন আমরা একটা হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি, যেটা একদম তোমার সাউথ গোয়া থেকে নর্থ গোয়া অব্দি এই হাইওয়েটা যায়। হাইওয়েটার নাম এই মুহূর্তে আমি ভুলে গেছি, পরে বলে দেবো। তো যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সে রাস্তাটা তো মানে অসাধারণ বটেই। বলো, মোটামুটি আমরা কিলোমিটার 2 এলাম স্কুটি চালিয়ে। 10 কিলোমিটার এসছি। এ বাবা, সেটা তো বুঝতেই পারিনি। কিন্তু কেমন লাগলো বলো? একজন চালিয়েছো, একজন চেপেছো, বলো কেমন লাগলো? খুব সুন্দর। আমাদের অনেক রাস্তা, বিরাট রাস্তা, হেভি। আমরা এখন অনেক দূর যেতে হবে, 45 কিলোমিটার যেতে হবে। 45 কিলোমিটার স্কুল যত দূর। আমি তো শুধু ভাবছিলাম খাতড়া বাঁকুড়া যদি এই রাস্তাটা তো আমি ডেইলি স্কুটিতে যেতাম। আর বাবা তোমার চেঞ্জ হয়েছে। গোয়াকে ভালোভাবে এক্সপ্লোর করতে হলে সত্যি স্কুটির কোনো বিকল্পই নেই। আর সাউথ গোয়া থেকে নর্থ গোয়া অবধি এই রাস্তাটা যে কতটা উপভোগ্য সেটা বাইক বা স্কুটিতে না গেলে বোঝা যায় না। আমরা এখন যাচ্ছি অটল সেতুর উপর দিয়ে। এটি ভারতবর্ষের 3য় দীর্ঘতম কেবল সাসপেনশন ব্রিজ। মান্ডোমি নদীর ওপরে এই সেতুর দৈর্ঘ্য প্রায় 5 কিলোমিটারেরও বেশি। এই অটল সেতুকে একটা ল্যান্ডমার্কও ধরা যেতে পারে, যা বোঝায় আমরা পানাজি চলে এসেছি। পানাজি থেকে ক্যান্ডোলিমের দূরত্ব মাত্র 12 কিলোমিটার। মডগাঁও থেকে ক্যান্ডোলিম অবধি প্রায় 46 কিলোমিটার রাস্তা কখন যে পেরিয়ে চলে এলাম তা বুঝতেই পারলাম না। এই গেস্ট হাউসটাতে থাকবো বলে এসেছি। রুম একটা দেখা হয়েছে, কিন্তু ফাইনাল কিছু করিনি। তো মোটামুটি দেখা যাক। এই রাস্তাটা দিয়ে এলাম, এটাই হচ্ছে ক্যান্ডোলিম। আর এই সোজা সামনেই হচ্ছে বিচ। আলেকজান্দ্রিয়া
গেস্ট হাউসটা যেটা দেখালাম, আলেকজান্দ্রিয়ার গেস্ট হাউসটা যেটা দেখালাম, সেখানে আমাদের এই রুমটা শেষ অবধি অ্যাকোমোডেশনে ফাইনাল হলো। এটা হচ্ছে একটা ডাবল বেডেড রুম। তো যাই হোক, 3 জনেও হয়ে যাবে, খুব ভালোই বড় আছে, আর বেশ বড় একটা সিটিং এরিয়া আছে এটা। আর এখানে একটা কাবার্ড ভালো মতো, আর আছে এরকম সিটিং স্পেস একটা, ওখানে আরও একটা কাবার্ড আছে, টিভি আছে, আর ড্রেসিং টেবিল, আর একটা ভালো মজার জিনিস হচ্ছে ছোট্ট একটা ফ্রিজও আছে, আর বেসিন। এখানে একটা ব্যালকনি দিয়ে মোটামুটি বাইরে ক্যান্ডোলিম ভালো দেখা যায়। ওই রাস্তাটা দিয়ে এলাম, ওইখানের রাস্তাটা দিয়ে এলাম, এটাই ক্যান্ডোলিম বিচে যাওয়ার রাস্তা। এইদিকে বিচ, এই যে আলেকজান্দ্রিয়া বার রেস্টুরেন্ট তার ওপরটা, আর আলেকজান্দ্রিয়া ট্যুরিস্ট সেন্টার, ওটার একতলাটাতে অ্যাকোমোডেশন আছে আর এটার ওপরটাতে অ্যাকোমোডেশন আছে। তো খুব সুন্দর, ভালোই। এবার আসছি এটা ট্যারিফের কথায়। এটা কিন্তু এসি রুম, ট্যারিফ এখন, যদিও গোয়ার ফুল সিজন এখনও শুরু হয়নি, সে কারণেই হয়তো মাত্র 1500 টাকা ট্যারিফে পেলাম। সিজনে অবশ্যই এটা হয়তো বেড়ে যাবে, তবে একটুখানি নেগোসিয়েশনের জায়গা আছে বলে আমার মনে হলো। বললাম এখন মোটামুটি আমরা ওই আলেকজান্দ্রা গেস্ট হাউসে শেষ অবধি আছি। রুমের তো আপনাদের সাথে শেয়ার করেছি রুমটা কীরকম। তো এখন আমরা সন্ধেবেলায় স্নান টান সেরে সামান্য বিশ্রাম নিয়ে আর দিনটাকে নষ্ট করতে চাইছিলাম না, তো বেরিয়ে পড়েছি আমরা বিচের পথে। রাস্তাটা দিয়ে এলাম, এই রাস্তাটা আমরা আবার ফেরার সময় আমি দেখাবো। তারপরে এই রাস্তা ধরে এসে এই হচ্ছে ক্যান্ডোলিম বিচ, লেখা আছে এখানে ক্যান্ডোলিম। তো এই বিচের এখান থেকে গাড়িগুলো ঘুরে যাচ্ছে, তারপর বাকিটা পায়ে হাঁটা, তো সেই দিকেই যাবো এখন। রাত্রেবেলায় বিচে হয়তো বিশেষ কিছু এখন দেখার নেই, কিন্তু দেখা যাক কি আছে। তবুও সমুদ্রের ধারে এসে সমুদ্র যদি না দেখি তাহলেই বা কী দেখলাম। তো এই ওয়েলকাম ক্যান্ডোলিম, এটা তো লেখাই আছে, তো সেই পথেই যাচ্ছি। এই হলো রাতের ক্যান্ডোলিম বিচ। অনেকগুলো শ্যাক এখন খোলা, বেশিরভাগই বন্ধ, কারণ আমি আগেও বললাম এখন এটা সিজন নয় যেহেতু, তাই অনেকগুলো শ্যাক বন্ধ, আবার কয়েকটা শ্যাক বেশ খোলা জমজমাট আছে। রাত বাড়ছিল আর ট্রেন জার্নির ক্লান্তিও ছিল খুব, তাই আর দেরি না করে আমরা চলে গেলাম ডিনার করতে। আজ আমরা এই অন্নপূর্ণা রেস্টুরেন্ট অ্যান্ড বার এটাতে ডিনার করছি। আমরা যে হোটেলটায় আছি সেখান থেকে একটু হাঁটা পথে, কারণ ওইখানে একদম বিচের সামনে, তো তাহলে সব জিনিসের একটু দাম বেশি। অ্যাকচুয়ালি গোয়াতে খাওয়া দাওয়ার দাম একটু সাধারণের থেকে বেশি, অন্তত নর্থ গোয়াতে আমার যতদূর মনে হয়। হ্যাঁ, তো আজকে প্রথম দিন, তো সেজন্য বেশি খোঁজাখুঁজি করলামও না। এখানে আমরা 3টে লাচা পরোটা চিকেন নিয়েছি, আর একটা কিংফিশ এখান থেকে সাজেস্ট করলো নিতে, সেটাও নেব, আসুক। রাত্রি 9:30 বাজে, আমাদের খাওয়া দাওয়া শেষ করে হোটেলের দিকে এগোচ্ছি। হয়ে গেছে, কিন্তু দোকানগুলো এখনো খোলা আছে। যাই হোক, আমি শুধু দোকান থেকে একটা স্কার্ফ কিনেছি, কারণ কালকে প্রচণ্ড রোদ থাকবে, সেই জন্য মুখটা ঢাকার জন্য। এবং স্কার্ফের দামটা কিন্তু একটু বেশিই নিয়েছে। ঠিক আছে, কি আর করা যাবে, নিলাম। গোয়ার প্রথম দিনের গল্পটা আজকের মতো এখানেই শেষ করছি। পরের দিন আমরা ঘুরে দেখেছিলাম নর্থ গোয়ার বিখ্যাত কিছু বিচ, চাক্ষুষ করেছিলাম গোয়ার নাইট লাইফ, পেরিয়েছিলাম ডিয়ার জিন্দেগি খ্যাত পাড়া রোড, ঘুরে এসেছিলাম দিল চাতায়ে খ্যাত চাপোরা ফোর্ট থেকে। পরের দিনই প্রথম খেয়েছিলাম গোয়ান ফিশ থালি। সে সব গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আসছি পরের পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। গোয়া ট্যুর সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন, আর ভিডিওটা আপনার গোয়া বাডিদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।